নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, বরাবরের মতো আবার একটা হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্পের সাথে হাজির হলাম আমি সুদর্শন। বিভিন্ন ধরনের ভৌতিক গল্পগুলি বারবার শুনতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ আপনি শুনতে চলেছেন লেখিকা অদ্রিজা ভট্টাচার্য বিরচিত শ্মশান যাত্রায় ইলিশ মাছ। তবে আজকের এই ভৌতিক গল্পে লুকিয়ে আছে কিন্তু একটি প্রশ্ন। গল্পটি মনোযোগ দিয়ে শুনুন এবং সেই প্রশ্নের সঠিক উত্তর আপনার নামের সঙ্গে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের আগের পর্বে যারা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। এছাড়া এই গল্পটি শুনে আপনার কেমন লাগলো সেটিও কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের মধ্যে থেকে নির্বাচিত একটি সেরা কমেন্ট আজকের এই গল্পের কমেন্টে পিন করে রাখা হবে। তাহলে আর দেরি না করে চলুন শোনা যাক। শুরু হচ্ছে লেখিকা অদ্রিজা ভট্টাচার্য বিরচিত শ্মশান যাত্রায় ইলিশ মাছ। চাঁদের আলোয় কাঁপতে কাঁপতে জেগে উঠেছে নদীর বুকে এক অদ্ভুত জ্যোৎস্না। মনে হয় যেন কারো চুপচাপ গলে পড়া স্বপ্ন, কিংবা বহু দিনের শোক ঘন নীরবতা ছড়িয়ে আছে জলধারার উপর। নিরঞ্জন গজরাতে গজরাতে হাঁটছে, হাতে তার বস্তা ভর্তি সবজি, কাঁধে পাটের একটা ছেঁড়া ব্যাগ। কদম গাছের পাশে হাঁটু সমান ঘাসের উপর দিয়ে হাঁটতে হাঁটতে সে আপন মনে গজরাচ্ছে। সব চলে গেল, বেচা বিক্রি হলো তো, কিন্তু দেখলে বোঝা যায় আজ সারা দিনে রমরমা বিক্রিতে মনটা বেশ খুশি, কিন্তু অজানা একটা চাপা দুশ্চিন্তায় মুখখানা ভার হয়ে আছে। হেঁটে চলেছে সে গ্রামের শেষ প্রান্তে, যেখানে সাপলুডোর মতো পথ নেমে গেছে নদীর বাঁধের দিকে। পূর্ণিমার রাত, অথচ বর্ষার মাঝামাঝি সময়। আশ্চর্যভাবে আকাশ আজ একেবারে পরিষ্কার। এমন ঝকমকে জ্যোৎস্না যেন তার ছেলেবেলাতেও খুব একটা দেখা যায়নি। নিরঞ্জনের নৌকা বাঁধা আছে নদীর পাড়ে, খুপড়ি ঘরের মতো একটা ছোট্ট ছই দেওয়া নৌকো। সেখানেই সবজি রাখার জন্য কিছু টুকিটাকি জিনিসপত্র থাকে। আজকের দিনের লাভ ভালো হওয়ায় সে একটা বড় ইলিশ মাছ কিনেছে। কসাইখানার একপাশে দাঁড়িয়ে কসাই রফিকের কাছ থেকে নিজে হাতে মাছটা বেছে নিয়েছে সে। রফিক তো বলেই ফেলেছিল, এই মাছটা যেন তোর জন্যই পড়েছিল রে নীরু ভাই। নৌকার ছইয়ের মধ্যে রাখা পুরনো হ্যারিকেনটার কথা মনে পড়তেই পকেট থেকে দেশলাই বার করে সে প্রথমে একটা বিড়ি ধরালো। হেসেলে ঘষে হ্যারিকেনের সলতে জ্বালালো। চারপাশটা ঝিমঝিম করছে, কেবল জলের গায়ে চাঁদের প্রতিফলন। হালকা ঢেউ উঠলেই তা ভেঙে ভেঙে যায়। গতকাল সন্ধ্যা পর্যন্ত যে বৃষ্টি হচ্ছিল অবিরাম, আজ যেন তার বিন্দুমাত্র চিহ্ন নেই আকাশে। অথচ নদীর জল এখনো টলটলে, গভীর। জল আর চাঁদের এই মেলবন্ধন দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। নিরঞ্জনের মনে পড়ে যায় এককালে সে নিজেই জাল ফেলে মাছ ধরত এই নদীতে। বন্ধুদের সঙ্গে দল বেঁধে রুই, কাতলা, খয়রা বা পাতি মাছ ধরার আনন্দ ছিল স্বপ্নের মতো। এখন আর সেদিন নেই। এখন সে সংসারী মানুষ। ওপারের হাটে তার নিজস্ব সবজির দোকান, সঙ্গে বউ বুলবুলি আর একরত্তি মেয়ে, তার নাম বাবলি। বুলবুলিকে বিয়ে করার পরেই যেন ভাগ্যের চাকা ঘুরেছে তার। ব্যবসায় প্রসার হয়েছে, টাকা পয়সাও বেড়েছে। এমনকি গ্রামের লোকেরা এখন তাকে নাম ধরে ডাকে না, বলে নিরঞ্জন ভাই। সেদিন বৃষ্টি ভেজা সন্ধ্যায় দীনবন্ধু মিস্ত্রির কাছ থেকে সে নিজের জন্য ছোট একটা ডিঙি নৌকা বানিয়ে নিয়েছিল। দীনবন্ধু বুড়ো, এখন আর অতটা হাত চালাতে পারে না। তবে তার তৈরি নৌকা আজও নদীতে ভেসে চলে নির্ভুলভাবে। সেই নৌকাতে নিরঞ্জন প্রতিদিন ভোরে সবজি নিয়ে পার হয় নদী। ওপারে একটি পুরনো ভ্যান আছে তার, সেখান থেকে যায় বাজারে। আর আজকে ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর পুজো উপলক্ষে নাম কীর্তন আর মেলা। গ্রামের ভাষায় যাকে বলে ভোজের দিন।
হাটে হাড়ি ভাঙা কুমড়ো, শালপাতা, কচু শাক, ধনে, কাঁচা লঙ্কা আর টাটকা মাছের চাহিদা ছিল তুঙ্গে। তারই ফাঁকে নিজের জন্য একটু আনন্দ রক্ষা করে ইলিশটা কিনে নিয়েছে নিরঞ্জন। ইলিশ তো শুধু মাছ নয়, বাঙালির মনের একখণ্ড সুখ। আর সেই সুখ বেঁধে এনেছে সে একটা পাটের ব্যাগে ভালো করে মুড়িয়ে। বাড়ি গিয়ে বউকে বলবে সর্ষে ইলিশ করতে। চারপাশটা নিস্তব্ধ, কেবল কিছুটা দূরে পিঁপড়ের শাড়ির মতো একটা রাত চড়া পথ দেখা যাচ্ছে। নদীর কুয়াশায় মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। নিরঞ্জনের মনে হঠাৎ একটা শিরশিরে ভাব জেগে ওঠে। না, ভূতের ভয় নয়, বরং মানুষের ভয়। তার কাছে আজ অনেক টাকা আছে, ভালো বেচা কেনার হিসেব আছে। যদি কেউ ওঁত পেতে বসে থাকে। চোর ডাকাতের দাপটে এই নদীর বাঁধ একদিন কেঁদেছিল, আজও সেসব মনে পড়ে। সে আর দেরি না করে নৌকার মোটা দড়ির বাঁধনটা খুলে ফেলল। চলে, এবার যাওয়া যাক। নৌকাটা ধীরে ধীরে জলে ভেসে উঠল। হ্যারিকেনের আলোটা কাঁপছে, আর তার আলো ছড়িয়ে পড়ছে নিরঞ্জনের ক্লান্ত মুখে। নৌকাটা ধীরে ধীরে ঘাটে এসে ঠেকল। নিরঞ্জন চেনা হাতে হাল টেনে খেজুর গাছের গুঁড়ির সঙ্গে দড়িটা শক্ত করে বেঁধে ফেলল। ছুঁয়ের ভেতরে রাখা হ্যারিকেনটা নিয়ে হাতের ঝোলাতে ভাঁজ করা বিড়ি, মাছের থলে আর একজোড়া ব্যাগ উঠিয়ে নিয়ে সে নামল পাড়ে। আর আসল জিনিসটা, টাকার থলেটা সে নিপুণ কায়দায় কোমরের কাছে লুঙ্গির নিচে বেঁধে রেখেছে। এই গ্রাম্য অভ্যাসটা তার পুরনো। আজকের বিক্রির পর পকেটটা যেন একেবারে হালকা, একটু এরকমটাই বোঝানোর জন্য এই কায়দা। নদীর ঘাট থেকে তার বাড়ি হেঁটে প্রায় 15 মিনিটের পথ। বর্ষার জলধারার মতো মাঠঘাট এখন উর্বর আর সজীব। হাঁটা পথটা সরু, দুপাশে জঙ্গল ঘনিয়ে উঠেছে। বাঁশ ঝাড়ের নিচে ভেজা মাটি, জলকাদা মাখা ঘাস গোঁফের মতো যেন রাস্তা চেপে ধরে আছে। কিছুটা দূরে একটা পুরনো শ্মশান পড়ে, যেখানে আগুনের লেলিহান শিখায় ছাড়খাড় হয়ে গেছে বহু শরীর, বহু গল্প। বর্ষার দিনে ঘাস গুল্মগুলো বৃষ্টিতে যেন আরো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গায়ে জলের ঘ্রাণ লেগে আছে। সে ঘ্রাণের মধ্যে মিশে আছে মাটি, ভয় আর অপার প্রাকৃতিক গাম্ভীর্য। নিরঞ্জন আপন মনে গুনগুন করতে করতে হাঁটছে। গলা দিয়ে আসছে সেকালের গান। তার পায়ের শব্দ মাটিতে ঢেকে যাচ্ছে কাদামাটির গভীরে। এমন সময় হঠাৎ দূরে চোখে পড়ল কয়েকটি আলো। ঝাপসা নয়, বরং সোজা রেখায় এগিয়ে আসছে যেন। মনে হচ্ছে গ্রামের দিক থেকেই এগোচ্ছে তারা। হঠাৎ তার মনে পড়ল সেই পুরনো কথাটা, আলেয়া। গ্রামের বৃদ্ধরা বলতো, গ্রামের রাতে মাঠের প্রান্তরে হঠাৎ হঠাৎ এক ধরনের আলো দেখা যায়। আলেয়া বলে ওদের। ওরা নাকি মরাদের আত্মা, ডাক দেয়, ভুল পথে নিয়ে যায়। নিরঞ্জন জীবনে একবার নয়, একাধিকবার এই আলেয়া দেখেছে। একবার সন্ধ্যের সময়, একবার ধান ক্ষেতের ধারে। আরও যে কতবার দেখেছে তার কোনো ইয়ত্তা নেই। সে আলো কখনো বাড়ে, কখনো নিভে যায়, আবার কখনো হঠাৎ দূরে সরে যায়, যেন শয়তানের চোখের খেলা। কিন্তু আজকের আলোটা একরকম নয়। একই তেজে টিমটিম করছে, উজ্জ্বলও নয়, আবার নিভে যাওয়ারও নয়। কিসের আলো এটা? আরো কয়েক পা এগোতেই সে বুঝল ওটা আসলে একটা নয়, 3টে আলোর বিন্দু কাঁপতে কাঁপতে এগিয়ে আসছে তারই দিকে।
সেগুলো হ্যারিকেনের আলো, আর হ্যাঁ, সঙ্গে মানুষের পায়ের ধ্বনি। খুব ধীরে যেন এগিয়ে আসছে তারা। নিরঞ্জনের গলা শুকিয়ে এলো। ডাকাত নয় তো? এইসব রাতের বেলা মাঠে যদি কোনো দল এসে পড়ে তাহলে আর রক্ষে নেই। কিন্তু পরক্ষণেই নিজেকে সান্ত্বনা দিল। ডাকাতরা তো আলো নিয়ে হাঁটে না, তারা লুকিয়ে থাকে ঝোপে, বাঁশ ঝাড়ে। আলো জেলে হাঁটলে তো লোকে দেখে ফেলবে। সাহস করে নিরঞ্জন আরো কয়েক পা এগিয়ে গেল। আর তখনই সে পরিষ্কার দেখতে পেল একদল লোক হ্যারিকেন হাতে মাঠের মাঝখানে এগিয়ে আসছে, আর তারা একখানা খাটিয়া বয়ে নিয়ে চলেছে। খাটিয়ার উপর চাপা রাখা সাদা কাপড়, আর ধীরে ধীরে ভেসে আসছে হরির নাম। নিরঞ্জনের বুকের ভিতরটা ধক করে উঠল। এত রাতে মরা কার হতে পারে? সে গলার আওয়াজ না বাড়িয়ে নিজেই ফিসফিস করে বলে উঠল, কি মরল এত রাতে? লোকগুলো কাছে এলে সে চিনতে পারল বিশুদা, সম্পদ কাকা, রামু, শম্ভুনাথ, আরো 2-3 জন যুবক। চেনা মুখ, চেনা হাঁটার ভঙ্গি। সে এগিয়ে গিয়ে বিশুদার গা ঘেঁষে জিজ্ঞেস করল, কে গো বিশুদা? কে গেল এই যাত্রা? বিশুদা থেমে বলল, আরে নিরু, নিমাই জ্যাঠারে চলে গেলেন। আজ সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ফেললেন। নিমাই জ্যাঠা? নিরঞ্জনের বুকের মধ্যে ছ্যাঁত করে উঠল একটা যন্ত্রণার ঢেউ। পাশের বাড়ির মানুষটা, যিনি ছোটবেলায় তাকে মহাভারতের গল্প শোনাতেন, বলতেন ভোরে উঠে নদীর জলে স্নান করবি, মন ঠান্ডা থাকবে, শরীর সতেজ থাকবে। শেষ কয়েক মাস ধরে শরীরটা খারাপ ছিল শুনেছিল বটে, কিন্তু আজ এত সহজেই। নিরঞ্জন চোখ নামিয়ে বলল, হ্যাঁ, ভালো মানুষ ছিলেন জ্যাঠা। সেই মানুষটা একা একা চুপি চুপি চলে গেলেন, আর আমি থাকলাম না। বিশুদা দীর্ঘশ্বাস ফেলে বলল, কি আর করবি রে ভাই, সময়টা এমনই। ধুমধাম করে আসে মানুষ আর চলে যায় চুপি চুপি। আমরাও তো এই পথেই একদিন যাব রে। শম্ভু কণ্ঠ নিচু করে বলল, শেষের দিকে খুব কষ্টে ছিলেন, মুখখানা একদম শান্ত, যেন কে সব অভিমান মাফ কইরা দিছে। নিরঞ্জন দাঁড়িয়ে থাকতে পারল না, এক ধাপ এগিয়ে বলল, না গো বিশুদা, আমি বাড়ি যাব না। নিমাই জ্যাঠার শেষ বিদায় আমি থাকবো না তা হয় না। চলো, আমি তোমাদের সঙ্গেই যাব। যাবি? আয় চল, কাঁধে ধর, আমার কাঁধটাও ব্যথা করছে। নিরঞ্জন নির্দ্বিধায় হাত বাড়িয়ে দিল খাটিয়ার নিচে। খাটিয়ার সঙ্গে পা মিলিয়ে ধীরে ধীরে এগিয়ে চলল সে। পথের গায়ে দুধে ভেজা ঘাস, পায়ে মেখে যাচ্ছে নরম কাদা। ফাঁকা মাঠের বুক পেরিয়ে মৃতবাহী মিছিল এগোচ্ছে ধীরে ধীরে। হরিনামের ধ্বনি যেন নদীর দিকে ঘুরে আসা বাতাসে হালকা হালকা করে মিলিয়ে যাচ্ছে। খাটিয়ার পাশে হেঁটে যেতে যেতে নিরঞ্জন ফিসফিস করে বলল, জ্যাঠা দিন 10 আগেই তো বলেছিল বুলবুলির হাতে ইলিশ খেতে চায়। মুখে মুখে তো নয়, ও যেন কেমন আপন করে দেখতো জ্যাঠাকে, বাবার মতো। যা রান্না করতো দিয়ে আসতো। আরে আজ ইলিশ পেলাম, আর আজই তাকে চলে যেতে হলো। সবার কানে গিয়ে যেন কথাটা কিছুটা ভার করে দিল। সম্পদ কাকা মাথায় লাল গামছা দিয়ে ঘাম মুছে নিয়ে বলল, বলিস কি রে নেরু, তুই কি সত্যি ইলিশ নিয়ে ফিরছিস আজ? হ্যাঁ কাকা, আজ বাজারে প্রথম বড় সাইজের ইলিশ উঠেছে, আর দামও একটু বেশি ছিল, কিন্তু ভাবলাম আজ নেবই। সম্পদ কাকার চোখে অদ্ভুত ছায়া। ভুল করেছিস তুই, আমাদের সঙ্গে না এসে মাছ নিয়ে ঘরে ফিরে গেলে ভালো করতিস। ভুল করেছিস রে নিরঞ্জন, ভুল করেছিস। কেন কাকা, ইলিশ নিয়ে এসেছি, তাতে কি হয়েছে? সম্পদ কাকার কণ্ঠ গা ছমছমে হয়ে উঠল। শোন রে নীলু, মরার আগে মানুষ যা চায় যদি তা না পায় তাহলে সেই টানটা তার রয়ে যায়। মৃতের স্বাদ অপূর্ণ থাকলে সে ফিরে আসে।
নিমাই জ্যাঠা যদি ফিরে আসে তাহলে? নিরঞ্জন হালকা হাসল, যদিও গলার আওয়াজটা কেমন যেন কাঁপছিল। তুমিও না কাকা, একবার মরে গেলে কেউ কি আর ফিরে আসে নাকি? কাকা থেমে দাঁড়িয়ে তাকালো নিরঞ্জনের চোখে। পারে নিরু, পারে। ছাঁচে পড়বি যেদিন সেদিন বুঝবি। এখন কথা না বাড়িয়ে চল, শেষকৃত্যটা সেরে ফেলতে হবে। ওর তো কেউ নেই, কাজটা তো আমাদেরই করতে হবে। পুনরায় পথ চলা শুরু হলো। রাতের আকাশে হালকা চাঁদ, চারপাশে ধোঁয়াশা আলো। ঠিক তখনই নিরঞ্জনের মনে হলো খাটিয়াটা কেমন যেন হালকা লাগছে, আগের থেকে যেন একটু বেশি হালকা। প্রথমে সে নিজের ক্লান্তি বলে ভাবল, কিন্তু খানিক বাদে সে স্পষ্ট বুঝল ওজনটা কিছুতেই ঠিকঠাক মনে হচ্ছে না। সে চুপ করে রইল, কিন্তু একসময় আর সহ্য করতে না পেরে মুখ খুলতেই যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে রামুর গলা। কাকা, সম্পদ কাকা, এই খাটিয়াটা কেমন হালকা হালকা লাগতেছে গো। নিমাই জ্যাঠার দেহটা আবার পড়ে গেল না তো রাস্তায়? হঠাৎই থেমে গেল মিছিল। বিশুদা, শম্ভু, বাহাদুর আর যারা যারা ছিল সবাই অবাক চোখে খাটিয়ার দিকে তাকালো। একে একে সবাই বলল। সেই মুহূর্তেই যেন সময় থেমে গেল। নিরঞ্জনের মনে হলো তার মাটি ছুঁচ্ছে না ঠিক মতো পা। খাটিয়া যেন কেউ ধীরে ধীরে উপরের দিকে টানছে। অভিকর্ষ বলয় ভেঙে কিছু এক অদৃশ্য শক্তি যেন দেহবাহী খাটিয়াটাকে তুলে নিচ্ছে আকাশের দিকে। চারিদিক নিস্তব্ধ, বাতাস থেমে গেছে। হ্যারিকেনের আলো কাঁপছে, কখনো নিভে যাচ্ছে, কখনো জ্বলে উঠছে। সম্পদ কাকা চেঁচিয়ে উঠলেন, খাটিয়াটা ধরে রাখ। সবার হাত একসঙ্গে খাটিয়ার উপর চেপে বসল। তারা বুঝতে পারে না ঠিক কি ঘটছে, কিন্তু বুঝে নিচ্ছে এ জিনিস সাধারণ নয়। অনেকটা সময় ধরে তারা খাটিয়া নামিয়ে আনতে লাগলো। সবার মুখে আতঙ্ক, কপালে ঘাম, নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। অবশেষে খাটিয়াটা স্থির হলো মাটিতে। হ্যারিকেনের কাঁপুনি কমল। তার নিস্তরঙ্গ আলোয় দেখা গেল নিমাই জ্যাঠার দেহটা ঠিকঠাকই আছে। সেই শান্ত মুখ, সেই থেমে যাওয়া নিঃশ্বাস, আর দুই হাত বুকের ওপর ভাঁজ করে রাখা। এদিকে আকাশ কালো হয়ে উঠেছে। চাঁদের আলো হারিয়ে গেছে ধোঁয়াটে মেঘে। বিদ্যুতের তীব্র ঝলকানি দূরে কোথাও আকাশের গায়ে আঁচড় ফেলছে। এক পশলা বাতাস যেন মৃতের কানের কাছে ফিসফিস করছে। নে, আর দেরি করিস না, তাড়াতাড়ি চল, বেগতিক লাগছে সবকিছু। কাঁপা কাঁপা গলায় বললেন সম্পদ কাকা। কিন্তু কার তো এখন আইসা পৌঁছাইল না। আরে বলাই পিছনে আসছে তো, গরুর গাড়িতে কাঠ এলো বলে। চল চল, শ্মশান ঘাট কাছেই, এক্ষুনি পৌঁছতে হবে। কেউ আর কিছু বলল না। খাটিয়া কাঁধে তুলে আবার এগিয়ে চলল মৃতের মিছিল। সকলে চুপ, কেবল হ্যারিকেনের টিমটিমে আলো আর দূর আকাশে বৃষ্টির ঘন ঘটা। শ্মশানের পথে শবযাত্রার শেষে মৃতদেহ রাখা হলো ছায়াঘন শ্মশানঘাটের মাঝখানে, যেখানে মাঝরাতের নিশুতি দাঁত বসিয়েছে। আকাশ জুড়ে কালো মেঘ জমেছে। বিদ্যুতের শিখা চোখের পাতা কাঁপিয়ে দিচ্ছে বারবার। বাতাসে একটা কাঁচা গন্ধ, ভেজে কাঠ, শুকনো পাতা আর মৃত্যুর গন্ধ। ততক্ষণে বলাইও গরুর গাড়ি নিয়ে পৌঁছেছে, মুখে কাদা মাখা ক্লান্তি। কাকা, রাস্তায় কাদা জমেছিল, তাই দেরি হলো গো, বলল বলাই। সম্পদ কাকা বললেন, তোরা সবাই হাত লাগা রে, চিতা সাজা তাড়াতাড়ি।
হাতে হাতে সবাই কাঠ নামিয়ে এনে সাজাতে লাগলো চিতাটা। কাক ডাকা রাতের শ্মশান ঘাটে বৃষ্টির আগমনী সুর যেন বাতাসে গুঞ্জরিত হচ্ছিল। চাঁদ লুকিয়ে পড়েছে ঘন মেঘের তলায়। হ্যারিকেনের আলো প্রায় নিভু নিভু। অনেক দূরে কোথাও শিয়ালের হাঁক শোনা গেল। এই ফাঁকে রামু মরা ছুঁয়ে বসেছিল এতক্ষণ। হঠাৎ কেঁপে উঠল, দাঁড়িয়ে চিৎকার করে বলল, তাড়াতাড়ি এসো গো, তাড়াতাড়ি এসো, আর তোমরা দেরি করো না গো, ঝটপট করো, আমাদের এখান থেকে যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। নিরঞ্জন ছুটে এসে বলল, হে কি রে, কি হয়েছে রামু, এমন করছিস কেন? আমি চোখের সামনে দেখলাম যাটা একটু আগেই চোখ খুলে তাকাইলো একদম আমার দিকে। সবাই চমকে উঠে তাকালো মৃত নিমাই জ্যাঠার দিকে। তার চোখে তুলসী পাতা, নিস্তরঙ্গ মুখ, থেমে থাকা শ্বাস। নিরঞ্জন বলল, ধুর, ভুল দেখেছিস। চোখে তুলসী পাতা দেয়া খুলবে কি করে? তোর মনের ভুল। কিন্তু রামু থেমে গেল, কথা গলায় আটকে গেল যেন। বাকিদেরও মনে সেই কথার ছায়া পড়ে গেল। সবাই চুপ। নিস্তব্ধতার মধ্যে নিঃশ্বাসও যেন শব্দ করে। আমার দ্বারা হইব না, তোমাকে মধ্যে কেউ বউ, আমি পারু না, আমি পারু না। ঠিক আছে, যা গিয়ে কাঠ সাজাতে সাহায্য কর, আমি বসছি। চিতা সাজানো শেষ হতে না হতেই বৃষ্টি শুরু হলো। প্রথমে টিপ টিপ, তারপর ঝমঝমিয়ে। ওরে বলাই, তিরপল এনেছিস রে তোরা? হ্যাঁ কাকা, এনেছি। আরে ঢাক ঢাক, ভালো করে ঢাক, কাঠগুলো ভেঙে যাবে যে। তিরপল খুলে সবাই কাঠগুলো ঢেকে দিল। এরপর গরুর গাড়িটার গরুগুলোকে খুলে দিয়ে গাড়িটাকে ঠেলে একটা গাছতলায় এনে কায়দা করে রেখে সবাই গাড়ির নিচে আশ্রয় নিল। বৃষ্টি কুয়াশার মতো চারপাশ ঢেকে দিল। বাতাসে শীতলতা আর অজানা অস্থিরতা। নিরঞ্জন মনে মনে ভাবছিল, কি করছে বুলবুলি কে জানে। নিশ্চয়ই জানলার পাশে বসে আছে আমার দিকে পথছে। কে জানে কি ভাবছে এখন। বেশ কিছুক্ষণ পর বৃষ্টি থামল অবশেষে। আকাশ ভারী, আলো নেই। সকলেই উঠে পড়ল। আবার কাজ শুরু করতে হবে। দেরি করিস না, তাড়াতাড়ি কর। গরুর গাড়িটার নিচে হামাগুড়ি দিয়ে একে একে সবাই বেরিয়ে এলো। বের করে আনা হলো বাকি কাঠগুলো। কিন্তু বাহাদুর চুপচাপ বসে রইল গাড়ির ভেতরে। কিরে বাহাদুর, কানে যায় না নাকি? আয় রে। বাহাদুর নড়ল না। সবাই থেমে গেল। একজন সাহস করে সামান্য ঝুঁকে গিয়ে কাঁধে ধাক্কা দিল তাকে। কিন্তু কোনো সাড়া শব্দ নেই। চুপচাপ পাথরের মতো বসে আছে বাহাদুর। আর এর ঠিক কিছুক্ষণ পরেই দেখা গেল এক অবিশ্বাস্য ভয়ানক দৃশ্য। বাহাদুর ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো পিছনের দিকে। তার চোখ দুটো একেবারে ফ্যাকাশে, যেন পাথরের তৈরি। সাদা চোখ, মনি নেই। মুখে অদ্ভুত এক বিকৃত হাসি। ঠোঁট ফাঁক করে বলল, কথাটা সে নিরঞ্জনের দিকে তাকিয়ে বলল। এক মুহূর্তে সকলে জমে গেল। হ্যারিকেনের আলো থমকে রইল বাতাসে। কেউ কথা বলতে পারল না। নিরঞ্জনের গা বেয়ে ঘাম গড়িয়ে পড়ল। সে দুপা পিছিয়ে গেল স্তব্ধ হয়ে। বাহাদুরের হাসি বিভৎস, অমানবিক, কেমন যেন মুখটা লম্বা হয়ে যাচ্ছে। সবার মুখে আতঙ্ক, বুকে রক্ত জমে বরফ। আর ঠিক সেই মুহূর্তে সম্পদ কাকা গম্ভীর গলায় গীতা থেকে শ্লোক উচ্চারণ করলেন। দূরে কোথাও এক প্রচন্ড গর্জন হল। আকাশ কেঁপে উঠল। আর ঠিক সেই মুহূর্তে বাহাদুরের শরীরটা এক ঝটকায় নেতিয়ে পড়ল সামনে মাটির উপর শুয়ে রাখা
প্লাস্টিক দিয়ে মোড়ানো নিমাই জ্যাঠার দেহের উপর। চিতার আগুন জ্বলছিল। অনেকটা সময় কেটে গেছে। আগুনের হলকা ধীরে ধীরে কাঠগুলোকে দগ্ধ করে চলেছে। কখনো চড়চড় করে শব্দ তুলে, কখনো নিঃশব্দে ধোঁয়ার কুণ্ডলি তুলে। সেই ধোঁয়া রাতের বাতাসে মিশে হারিয়ে যাচ্ছে, কিন্তু তার গন্ধ ছড়িয়ে পড়েছে আশপাশে। পোড়া কাঠ, গলে যাওয়া মাংসের অসহনীয় ঘ্রাণ। চারিদিক নিস্তব্ধ, শুধু দূর থেকে মাঝে মাঝে শিয়ালের ডাক আর নদীর ফুলে ওঠা ঢেউয়ের ক্রমাগত গুঞ্জন। আর ঝোপ থেকে কুয়াশা ভেদ করে এক একবার পেঁচার কান কাঁপানো ডাক। এসব শব্দ যেন মৃত্যুর আবহে বোনা কোনো অপার্থিব সঙ্গীত। হ্যারিকেনের আলো তখনও জ্বলছে, কিন্তু তা কেরোসিন ফুরিয়ে আসার কারণে সেই ক্ষীণ আলো চিতার আগুনের আলোকে ছাপিয়ে যেতে পারে না, বরং নিজেই মঞ্চ করে রেখেছে এক আশ্চর্য অন্ধকার দৃশ্যের। আর এমন সময় আচমকার চিতার মধ্যিখান থেকে আগুনের শিখা থেমে গেল। এক মুহূর্তে যেন কেউ চেপে ধরল আগুনটাকে। কাঠগুলোর ভেতর দিয়ে ধোঁয়া বেরোলো না, শুধু নিস্তব্ধতা আর চারিদিকে একটা হিমেল নীরবতা, যেন পৃথিবীর নিঃশ্বাস থেমে গেছে। আর তখনই শোনা গেল একটা অদ্ভুত শব্দ, খস খস, ঠক ঠক। কেউ যেন কাঠ ঘষছে কাঠে, আবার কারোর আঙুল হাড়ে হাড়ে ঠেকছে। প্রথমে মনে হলো বাতাসে নড়ে উঠেছে কিছু, কিন্তু পরক্ষণে সে শব্দ ঘনীভূত হলো, আরো ভারী হয়ে উঠল। চিতার অর্ধ দগ্ধ কাঠগুলো নড়ে উঠতে লাগল। প্রথমে হালকা কাঁপন, তারপর একটু একটু করে সরে যাওয়া। নিরঞ্জনের দৃষ্টি তখন চিতার কেন্দ্রে, আর সে স্পষ্ট দেখতে পেল একটা পুড়ে যাওয়া চামড়াহীন কুণ্ডলানো হাত চিতার নিচ থেকে উঠে আসছে। সেই হাত কাঠ আঁকড়ে ধরল, একটানা খসে যেতে লাগলো কাঠের গায়ে। এরপর সেই হাত এক টানে উপরে তুলে আনলো একটা মুখ, অর্ধপোড়া গলে যাওয়া আধা জীবন্ত নিমাই জ্যাঠার মুখ। চোখ দুটো আধ খোলা, ভুরু পুড়ে গেছে, ঠোঁট উধাও, শুধু দাঁতের সারি বাইরে বেরিয়ে আছে। সেই চোখে আতঙ্ক নেই, করুণা নেই, আছে অপূর্ণতা আর খিদের তীব্রতা। সকলের দৃষ্টি তখন স্তব্ধ, কারোর পা নড়ছে না, গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। নিরঞ্জনের পায়ে কাঁপুনি ধরেছে। সে হাত বাড়িয়ে রামুর কাঁধ শক্ত করে চেপে ধরেছে। শরীরটা কাঠ হয়ে আসছে তার। আর তখনই দেখা গেল নিমাই জ্যাঠা তার আরেকটা হাতও টেনে বার করলো। এবার একটা পা সেই অর্ধপোড়া শরীরটা ঠেলে উপরে উঠে এলো। চিতার উপরে বসে পড়ল সে। মৃতের মতো নয়, বেঁচে থাকা কারোর মতো নয়, একটা মধ্যবর্তী রূপ, এক অশরীরী উপস্থিতি, যেন মৃত্যুর গর্ভ থেকে ফিরে আসা কেউ। তার মাথাটা ধীরে ধীরে ঘুরে গেল, সোজা নিরঞ্জনের দিকে নয়, বরং নিরঞ্জনের পেছনে একটি গাছের নিচে রাখা ব্যাগটার দিকে। সে ব্যাগে রয়েছে আজকের কেনা সেই বড় সাইজের ইলিশ মাছ। নিমাই জ্যাঠা স্থির চোখে তাকিয়ে রইল ব্যাগটার দিকে। মুখে কোনো কথা নেই, কিন্তু চোখে খিদের ঝিলিক। নিরঞ্জন পিছনে ফিরে ব্যাগটার দিকে তাকালো, তারপর আবার চিতার উপর বসে থাকা সেই মুখটা।
শরীরটা ঘামে ভিজে গেছে তার। পাশে থাকা কেউ একজন গলা শুকিয়ে ফিসফিস করে বলল, ও কি ইলিশ সাইরে? ঠিক সেই সময় আবার একবার বিদ্যুৎ চমকালো। আলোর ঝলকানিতে পরিষ্কার দেখা গেল নিমাই জ্যাঠার চোখ না নামিয়ে তাকিয়ে আছে সেই ব্যাগটার দিকেই। মুখ সেই অর্ধপোড়া হাঁ করে খোলা, যেন মুহূর্তেই ছুটে আসবে। এক মুহূর্তের জন্য সময় জমে গেল। সবাই জমে পাথর, কারোর মুখে কথা নেই, কণ্ঠে কোনো আওয়াজ নেই। এবার কি হবে কেউ জানে না। দূরে শিয়ালের হাঁক আরো কর্কশ, পেঁচার ডাক এখন ঘন ঘন শোনা যাচ্ছে। নদীর ঢেউ ফুলে ফেঁপে উঠেছে, জল এসে পড়ছে শ্মশান ঘাটের পাশে নদীর ধারে। সমস্ত শ্মশান ঘাট ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত। শুধু একটি হ্যারিকেন, যেটা কেরোসিনের শেষ কণাটা জ্বালিয়ে টিম টিম করে লড়ছে, তার ক্ষীণ আলোয় যা দেখা গেল তা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। নিমাই জ্যাঠার কণ্ঠস্বর যেন শ্মশানের গাছের ডালে ঝুলে থাকা নিশাচর পাখির ডানায় চেপে ছড়িয়ে পড়ছে। সেই পোড়া বিকৃত শরীরটা বেড়ালের মতো 4 হাত পায়ের উপর ভর করে চিতা থেকে নেমে এলো এবং ঠিক একটা বেড়ালের মতো মাটি হিঁচড়ে হিঁচড়ে নিরঞ্জন আর বাকিদের মাঝখান দিয়ে পাশ কাটিয়ে গেল। তার নিঃশ্বাসের ধোঁয়া আর তার গায়ে ধোঁয়া, পুরা মাংসের গন্ধে চারপাশের বাতাস পচে উঠল। সে গিয়ে থামল সেই ব্যাগটার সামনে, যেখানে নিরঞ্জন ইলিশ মাছটা রেখেছিল। ব্যাগটাকে হ্যাঁচকা টানে ছিঁড়ে ফেলল সে। তারপর রক্তে লেগে থাকা আঙুলে কাঁচা মাছটা তুলে নিয়ে গিলে ফেলতে লাগলো। এক একটা কামড়ে মাছের আঁশ খুলে পড়ছে, ঠোঁটের কোণে জমছে মাছের রক্ত। শব্দ হচ্ছে জীবনোর চ্যাট চ্যাট করে, যেন হাড় ভাঙছে। সেই গন্ধ, সেই শব্দ, সেই দৃশ্য এক অপার্থিব ভয়ের আবরণে চারিদিককে ঢেকে ফেলল। নিরঞ্জনের গা বেয়ে ঘাম পড়তে লাগলো। সে হতবাক হয়ে দেখতে লাগলো নিমাই জ্যাঠা সম্পূর্ণ মাছটা গিলে ফেলে, শুধু কাঁটাগুলো ব্যাগের ভেতরে রেখে দেয়। তারপর সে নিজেকে আবার টেনে হিঁচড়ে সেই পোড়া কাঠের দিকে নিয়ে যায়। চিতার খালি জায়গাটায় নিজেকে শুইয়ে দিল সে। তারপর এক অদ্ভুত ভঙ্গিতে, যেমন ইঁদুর গর্তে ঢোকে তেমনি করে চিতার কাঠের মধ্যে গর্ত করে তার মধ্যে ঢুকে পড়ল। তারপর ঠিক সেই মুহূর্তে দাউ দাউ করে আবার আগুন জ্বলে উঠল। এক প্রবল শিখা ছিটকে বেরোলো চিতার কাঠের মধ্য থেকে, এবং সেই সঙ্গে ঝমঝমিয়ে আবার নামল বৃষ্টি। ঠিক যেন প্রকৃতি নিজে এই দৃশ্যটাকে ঢাকতে চাইছে। চারপাশটা আঁধার, জমাট অন্ধকার। জামা কাপড় ভিজে গিয়ে শরীরের সঙ্গে লেপ্টে গেছে নিরঞ্জনের। কিন্তু আশ্চর্য, এত বৃষ্টি থাকা সত্ত্বেও চিতার আগুন নিভছে না, বরং আরো তীব্র হয়ে জ্বলছে। নিরঞ্জন তাকিয়ে আছে সেই দৃশ্যের দিকে। চোখের সামনে আগুন জ্বলছে, কিন্তু তার দৃষ্টি ঝাপসা হতে শুরু করেছে। মাথাটা ঘুরছে, শরীর নিস্তেজ। হঠাৎ করে বুঝতে পারল
তার চেতনার প্রান্তর ক্রমে ভিজে যাচ্ছে, জমে যাচ্ছে, অন্ধকারে ডুবে যাচ্ছে। তার সমস্ত শরীর শীতল। কিন্তু অবাক করা বিষয় হলো, তার আশেপাশে যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যেও যেন কোনো নড়চড় নেই। নিঃশ্বাস ভারী হতে লাগলো আর চোখের সামনেটা ঘোলাটে। তারপর ধীরে ধীরে সে অন্ধকারে তলিয়ে গেল, মাটিতে লুটিয়ে পড়ল এক গভীর অজ্ঞানতায়। ভোরের প্রথম আলোয় নিরঞ্জনের চোখে ভেসে উঠল জল ছবির মতো এক দৃশ্য। পাখির ডাক আর নদীর জল ধীরে ধীরে কূলে এসে লাগছে। পূব আকাশে একটা লালচে আভা ছড়িয়ে পড়েছে। সে হঠাৎই গা ঝাড়া দিয়ে উঠে বসল, ঠিক যেন দুঃস্বপ্ন থেকে জেগে ওঠা কোনো ক্লান্ত পথিক। তার বুক ধরফর করছে। চারপাশে চেয়ে অবাক হয়ে দেখল সে তার নিজের নৌকাতেই শুয়ে আছে, আর নৌকাটা খেজুর গাছের গুঁড়ির সঙ্গে বাঁধা। এটা কি করে সম্ভব? কাল রাতটা তো। নৌকার ভেতরেও সমস্ত কিছু ঠিকঠাক আছে। সে দ্রুত কোমরের কাছে হাত দিল। লুঙ্গির ভেতর গোঁজা টাকা পয়সা সব আছে। শুধু একটা ব্যাপার তার বুকের ভিতরটা ছ্যাঁত করে তুলল। নৌকার ছইয়ের তলায় পড়ে আছে সেই ব্যাগটা, যেটাতে ইলিশ মাছ ছিল। ব্যাগটা অর্ধেক ছেঁড়া আর থ্যাতলানো। কাঁপা কাঁপা হাতে সে ব্যাগটা তুলে নিল। উঁকি দিয়ে দেখতেই নিরঞ্জনের ঘাড় বরাবর একটা হিমেল ঠান্ডা বাতাস বয়ে গেল। ব্যাগের ভেতর তো ইলিশ মাছ দূরে থাক, একটা কাঁটা, একটা আঁশ পর্যন্ত নেই। আছে শুধু কয়েক মুঠো কালো ছাই। নিরঞ্জন ধীরে ধীরে বলে উঠল, তাহলে তাহলে কাল রাতে সবটা সত্যি ছিল? সে উঠে দাঁড়ালো, মাথায় অজস্র প্রশ্ন। সে এখানে এলো কিভাবে? বাকি সবাই কোথায়? কেউ কোথাও নেই কেন? অন্তর্দাহে ছেঁড়া বুক নিয়ে নিরঞ্জন হাঁটতে শুরু করলো গ্রামের পথ ধরে। কাদা জমে থাকা মেঠো পথ, বৃষ্টির পরে কুয়াশা আর শিশিরে ভিজে ওঠা গাছপালা, সবকিছু স্বাভাবিক, কিন্তু কোথাও যেন অদ্ভুত এক নিস্তব্ধতা। একটু একটু করে সে বুঝতে পারল, একটা দুটো নয়, গ্রামের গোটা কয়েক বাড়িতে কান্নার আওয়াজ, হাহাকার। ধোঁয়া উঠছে কারোর উঠোন থেকে, কারোর বারান্দা থেকে ভেসে আসছে চিৎকারের ধ্বনি। নিরঞ্জন দৌড়ে নিজের বাড়ির উঠোনে পৌঁছল। চোখে পড়ল বুলবুলি তার স্ত্রী হাপুস নয়নে কাঁদছে। দুই তিনজন প্রতিবেশী মহিলাও পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছে। কেউ তার দিকে তাকাচ্ছে না। নিরঞ্জন সোজা এগিয়ে গেল, বুলবুলির পাশে বসে পড়ে বলল, এ কি বুলবুলি, কি হয়েছে তোমার? আরে এভাবে কাঁদছো কেন? আমি তো ঠিক আছি। কিন্তু বুলবুলির মুখে কোনো প্রতিক্রিয়া নেই, যেন তার শব্দ, তার অস্তিত্ব কেউ শুনতেই পাচ্ছে না। চারপাশের লোকজন কারোর প্রশ্নের জবাব দিচ্ছে না। সে আরো একবার চেষ্টা করল, বলুন না দাদা, কি হয়েছে আমাদের বাড়িতে? সবাই কাঁদছে কেন? কিন্তু তবু কোনো উত্তর এলো না। একটা গুমোট নৈশব্দ যেন সবাইকে ঢেকে রেখেছে। আর এমন সময় হঠাৎ চোখ পড়ল উঠোনের দিকে। সাদা কাপড়ে মোড়া একটা দেহ পড়ে আছে সেখানে, নিঃশব্দে, নিথর হয়ে। একটা দমকা বাতাস এলো, কাপড়টা হালকা উড়ে উঠে পড়ল একপাশে।
চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল নিরঞ্জনের। এ যে নিজেরই মুখ, নিজের শরীর মৃত অবস্থায়। সে এক পা পিছিয়ে এলো, ঠোঁট কাঁপছে, গলা শুকিয়ে গেছে। আর ঠিক সেই সময় প্রতিবেশী এক মহিলার কণ্ঠস্বর শোনা গেল। বুলবুলিকে সান্ত্বনা দিচ্ছে সে। সবই কপাল গো দিদি, সবই কপাল। ওই বুড়ো নিমাই জ্যাঠার মরাটারে নিয়ে বেরোনোর সময় রাতে আমি বারণ করছিলাম, ঝড় বৃষ্টির রাত আমি বলেছিলাম, কেউ শুনল না। কি হলো শেষে? বাস পড়ে মারা গেল তো সকলে একসাথে। বাহাদুর, রাম, শিবু, সম্পদ, কার কি দোষ ছিল বলো তো? সবই এই পোড়া কপাল। নিরঞ্জনের বুকটা যেন হাহাকার করে উঠল। সদ্য জেগে ওঠা স্বপ্ন ভরা সংসার, স্ত্রীর হাসি, সন্তানের মুখ, সব যেন মুহূর্তেই ধূলিসাৎ। সে ধীরে ধীরে ঘুরে তাকালো দাওয়ার দিকে, যেখানে তার ছোট্ট মেয়েটি বসে অঝরে কাঁদছে, মুখটা হাতে চেপে রেখেছে। নিরঞ্জন এগিয়ে গেল তার দিকে, একবার জড়িয়ে ধরতে চাইল, কিন্তু পারল না। তার হাতটা শুধু হাওয়ায় ঘুরে এলো, কেমন একটা ফাঁকা ফাঁকা অনুভব। সে চাইল কাঁদতে, গলা ভেজাতে, বুকের ভার কমাতে, কিন্তু চোখে এক ফোঁটা জলও এলো না, একটুও না। এই না পারার কষ্ট, এই নিঃশব্দ কান্না, এই অদৃশ্য জীবনের প্রথম সকাল। নিরঞ্জন বুঝে গেল, সে আর ফিরতে পারবে না। সে হারিয়ে গেছে চিরতরের জন্য। শুনলেন শ্মশান যাত্রায় ইলিশ মাছ। আমাদের আজকের নিবেদনের এই বিশেষ গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন। যদি আপনি মনোযোগ সহকারে গল্পটি শুনে থাকেন, তাহলে বলুন তো, নিমাই জ্যাঠার মৃতদেহ বয়ে নিয়ে যাওয়া দলটা সঙ্গে করে কটা হ্যারিকেন বাতি নিয়ে এসেছিল? সঠিক উত্তর আপনার নামের সঙ্গে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন একবার ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন বিশ্বজিৎ সিং, পারভেজ, সুদীপ হালদার, সৌমেন দে, সুমিত দাস, রিয়াজ খান, রোশনারা খান, মৌসুমী মান্না, অনিক মান্না, নিরুপমা, শঙ্কর মণ্ডল, প্রবীর মালিক, রনি দাস, হেমন্ত মণ্ডল, ইসমাইল খান, সৌমেন, রাজু মণ্ডল, রাজা মালিক, বাবলু মাঝি, স্নেহা পুরকাইত, সৌমি মণ্ডল, মিন্টু মণ্ডল, নিমাই সিং, মুন্না রুই দাস, শুভ্র মিশ্র, মনিরুল ইসলাম। কমেন্ট করেছিলেন হাবিব, মল্লিকা বারিক, মিতুশ্রী চৌধুরী ঘোষ, উমা মণ্ডল, আশরাফুল হক, তৌফিক ঝোলা, সন্দীপ, রাহুল মণ্ডল, ব্রততী বোস, দীপক চৌহান, সুজাতা আচার্য, সৌরভ রায়, কবিতা দাস, জয়ন্ত সাহা, বনশ্রী, মানিক সিং, গোপীনাথ, রণজিৎ এবং মিঠুন। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শুনে গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর কমেন্টে লিখে জানানোর জন্য। তাহলে চলুন আজকের মতো বিদায় নেওয়া যাক। আবার দেখা হচ্ছে কোনো এক টানটান উত্তেজনায় পরিপূর্ণ রোমাঞ্চকর গ্রাম বাংলার ভূতের গল্পের সাথে অন্য কোনো এপিসোডে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।